বাংলাদেশে কিংস পার্টি তৈরি হচ্ছে এবং সরকারি মদতে। এটি এখন প্রকাশ্য দিবালোকের মতো সত্য। বেশ রাগঢাক ছিল, গল্পগুজব ছিল, কানাঘুষা ছিল এবং অনেকে সন্দেহ প্রকাশ করেছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন ভদ্রলোক মানুষ, একজন দেবতার মতো যাকে বলা হয় সহজ সরল মানুষ, যিনি তার সারা জীবনে পৃথিবী থেকে অনেক কিছু পেয়েছেন এবং জীবন সায়াহ্নে এসে তার আর তেমন কিছু পাওয়ার নেই। ফলে তিনি বাংলাদেশে যে তার জীবনের ক্রান্তিকালে এবং জীবনের শেষ সময়টিতে আল্লাহর পক্ষ থেকে যে নিয়ামতটি পেয়েছেন, এটিকে সর্বোচ্চ মেধা দিয়ে, যোগ্যতা দিয়ে, সততা দিয়ে, ধর্মপরায়ণতা দিয়ে তিনি এটিকে লালন করবেন, পালন করবেন এবং বাংলার জমিনে তিনি অমরত্ব লাভ করার জন্য প্রয়োজনে নিজের জীবনটি তিনি দিয়ে দেবেন। এবং তিনি সে কথা বলেছেনও যে, আমার আর চাওয়া পাওয়ার কিছু নেই। কিন্তু অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যে তিনি তার সেই জায়গাটি এখন আর আগের মতো সংরক্ষণ করছেন না। এটি ভয়ের কারণ হতে পারে, লোভের কারণ হতে পারে। এর কারণ হলো তিনি বুঝে গেছেন যে তিনি ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক এই রাজনীতির মধ্যে তিনি এসেছেন, এটি ওয়ান ওয়ে ট্রাফিক এবং এখান থেকে তিনি ফেরত যেতে পারবেন না। দ্বিতীয়ত, তিনি হয়তো বুঝতে পারেন যে তিনি যেভাবে যা কিছু করতে চেয়েছিলেন সেটা আসলে বাস্তবে সম্ভব নয়। তিনি যেভাবে গ্রামীণ ব্যাংক চালিয়েছেন কিংবা গ্রামীণ ফোন চালিয়েছেন, তিনি যেভাবে নোবেল পুরস্কার এনেছেন, তিনি যেভাবে বিশ্বের বিভিন্ন মঞ্চে উঠে বক্তব্য দেন, তারপরে মানুষজন কোনো রকম বিচার বিশ্লেষণ না করে তার বক্তব্য শুনেন, তালি দেন এবং তিনি বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন জায়গা থেকে যেভাবে একের পর এক সার্টিফিকেট জোগাড় করেন, কিন্তু রাজনীতিতে এসে তিনি দেখলেন একই এক আশ্চর্য জায়গা। এখানে তো কোনো কিছুই আগের মতো চলে না। এখানে কেউ তালি দেয় না। এখানে তালির পরিবর্তে সবাই গালি দেয়। এখানে কেউ কৃতজ্ঞতা প্রকাশ করে না। এখানে কেউ হাসে না। এখানে সবার মুখ গম্ভীর এবং সবাই যে যার মতো অবস্থা, সেই অমুকের চামড়া তুলে নেব আমরা, এই সমস্ত আজে-বাজে কথাবার্তা বলে। এ কি অদ্ভুত একটা জায়গাতে পড়ে গেলাম জীবন সায়াহ্নে এসে। এটি তিনি একসময় দেখেছেন এবং তার হয়তো মনে হয়েছে যে যারা রাজনীতি করেন তারা হয়তো ভালো মানুষ নয়, লেখাপড়া জানে না, তাদের নোবেল পুরস্কার নাই, বিশ্বের অনেক দেশ থেকে তারা ১০-১২টা ডক্টরেট ডিগ্রি পায়নি, অনেকের টাকা পয়সা নেই, অনেকে পাবলিকের টাকা মেরে খায়, ভালো ভালো পাবলিকের টাকা দিয়ে তারা ঘড়ি পরে, গহনা পরে। তো আমি তো গ্রামীণ চেক পরি, সাধারণ প্যান্ট পরি। তো আমার মধ্যে একটা দেবত্ব বা ফেরেশতার মতো একটা সুরত আছে, শিক্ষা আছে, দীক্ষা আছে, সব কিছু আছে। জনগণ আমাকে মাথায় করে নাচবে। কিন্তু দেখা গেল যে তিনি ক্ষমতা আসার পরে তিনি যাদেরকে মনে করতেন যে এরা দেশ চালানোর অনুপযুক্ত, এখন তাদের লোকজন এখন গাল বের করে, জিহ্বা বের করে, ঠোঁট বাঁকা করে, চোখ টিপ মেরে যে সকল অশ্লীল অঙ্গভঙ্গি করে তাকে ভয় দেখাচ্ছে, তাতে করে এই চেয়ার ছেড়ে, যমুনা ছেড়ে, ক্ষমতা ছেড়ে তিনি কোথায় যাবেন? তিনি ভেবে কুল কিনারা পাচ্ছেন না। অথবা শেখ হাসিনা এখন দিল্লিতে গিয়েও যেভাবে স্বস্তিতে নেই, তাকে নিয়ে যেভাবে ডাস্টবিন তৈরি করা হচ্ছে, তাকে যেভাবে অপমান করার জন্য গ্রাফিতি তৈরি করে সেখানে লোকজন জুতো মারছে, কিংবা বঙ্গবন্ধুর যে মূর্তি, ভাবমূর্তি তো দূরের কথা, তার যে মাটির মূর্তি বা পাথরের মূর্তি সেগুলো ভেঙে তার মস্তিষ্কের উপর যেভাবে আবর্জনা নিক্ষেপ করছে, তো এটা তো তার ক্ষেত্রে আরও বহুগুণ ধ্বংসাত্মক হবে। এর কারণ হলো এখনও যে মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোটি কোটি ভক্ত রয়েছে। তো এই ভক্ত মুরিদানের সামনে যদি তার এই অপদস্থ হয়, শেখ হাসিনার এখনও কোটি কোটি কর্মী রয়েছে, সেই কোটি কোটি কর্মীর মধ্যে যদি তার অবস্থা এই হয়, তাহলে তার তো কোনো লোকজন নেই। এমনকি তিনি যদি মারাও যান, কয়জন মানুষ তার জন্য কান্নাকাটি করবে আত্মীয়-স্বজনের মধ্যে, এটি আমরা বলতে পারি না। তো সেখানে তিনি যদি একটা বন্দোবস্ত না করে ক্ষমতা ছেড়ে চলে যান, তাহলে তার যে কী করুণ এবং সকরুণ অবস্থা হবে, এটা তিনি খুব সহজে বুঝতে পেরেছেন। এবং এই বোধ এবং বুদ্ধি থেকেই তিনি এখন যেটি করার চেষ্টা করেছেন, সেটা হলো কিংস পার্টি করার যে সকল কথা শোনা যাচ্ছিল, সেটিকে এখন তিনি একদম ওপেন মার্কেট, যেটিকে বলা হয় ওপেন মার্কেটিং, এটি অনুসরণ করেছেন এবং তিনি খুব অনায়াসে বলে দিয়েছেন দেশের গণমাধ্যমে এবং বিদেশের গণমাধ্যমে, যারা এই বিপ্লবের নায়ক অর্থাৎ ছাত্ররা তারা পার্টি করবে এবং তাদের করা উচিত
এর কারণ হলো এই যে নতুন একটি বিপ্লব, এই বিপ্লবের ফলে যে নতুন একটি বাংলাদেশ তৈরি হলো, এই বাংলাদেশের প্রতি যদি কারো দরদ থেকে থাকে, মমত্ববোধ থাকে তাহলে এই ছাত্রদেরই আছে। দ্বিতীয়ত এই ছাত্ররা বিপ্লবের আদর্শকে যেভাবে ধারণ করতে পারবে এটা অন্য কেউ পারবে না। কাজেই ক্ষমতা তাদের হাতেই থাকা উচিত এবং তারা ক্ষমতার আগামী দিনের যে রাষ্ট্র ক্ষমতা, সেই রাষ্ট্র ক্ষমতার কে ফ্যাক্টর হওয়া উচিত। খুব খোলামেলাভাবে এই কথাগুলো তিনি বলে দিয়েছেন। এবং এই কথা বলার পর যেটি হলো পুরো রাজনৈতিক অঙ্গন রীতিমতো টাসকি খেয়ে গেছে। এখন অনেকেই বলার চেষ্টা করছেন, আমি কারো নাম বলব না, যে আমরা এটা করব, ওটা করব, ফাটিয়ে ফেলব। তারপরে আমাদের এত ক্ষমতা, আমরা যদি এটা ধাক্কা মারি তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস ৫ মিনিট থাকতে পারবেন কিনা? এই কথাগুলো অনেকে বলার চেষ্টা করছেন। কিন্তু বাস্তবতা হলো যে গত সেই 111 থেকে এখন পর্যন্ত ২০০৬ থেকে এখন পর্যন্ত বিএনপি এবং আওয়ামী লীগ উভয় দলের মধ্যেই দৌড়ে পালানোর ক্ষেত্রে তাদের যে পারঙ্গমতা রয়েছে এটি কল্পনাই করা যায় না। আপনি চিন্তা করুন, আওয়ামী লীগের এক বড় নেতা, আমি নাম বলব না, বড় নেতা ৭-৮ বারের সংসদ সদস্য। তো ৪ই আগস্ট রাতে তার এক আত্মীয়ের সঙ্গে তার টেলিফোনে কথা হলো। সেই আত্মীয় অভিযোগ করে বলল যে, "ভাই আপনারা কেন আত্মসমর্পণ করছেন না, দাবি মেনে নিচ্ছেন না?" ইত্যাদি, ইত্যাদি অনেক কিছু। তো সেই নেতা তাকে যাকে বলা হয় আশ্বাস দিলেন যে, "এই তুমি এরকম কেন করছো? নাকে তেল দিয়ে ঘুমাও, দেখো আমি ঘুমাচ্ছি। এই সকল সমস্যার সমাধান হয়ে যাবে। শেখ হাসিনা যেখানে আছে সেখানে কোনো সমস্যা নেই, ভারত যেখানে আছে কোনো সমস্যা নেই। সবগুলো দেখবো ডান্ডা মেরে ঠান্ডা হয়ে যাবে ৪ তারিখ রাতে।" ৫ তারিখে অবস্থা তো আপনারা জানেন, আগস্ট মাসের ৫ তারিখে অবস্থা জানেন এবং সেই নেতা ঘুম থেকে উঠে তিনি যে কত সুন্দরভাবে দিল্লিতে বা ইন্ডিয়াতে পালিয়ে গেছেন, টাকা পয়সা, পরিবার পরিজন সবাইকে নিয়ে একেবারে অলৌকিকভাবে, জাদুকরীভাবে, যে আমরা যারা জনগণ কিংবা প্রশাসন আমরা কেউ টেরই পাইনি। এভাবে দেখেন কত বড়, বড় মানুষ চোখের সামনে দিয়ে ছুমন্তর ছু বলে তারা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। তো পালিয়ে যাওয়ার ক্ষেত্রে আওয়ামী লীগের এই যে নেতা, তাদের যদি পূর্ব অভিজ্ঞতা না থাকতো, ট্রেনিং না থাকতো, প্রতিযোগিতা না থাকতো এবং প্রস্তুতি না থাকতো তাহলে তারা কি পালাতে পারতেন? আবার একইভাবে দেখুন, যখন ২০০৬ সনে বিএনপির পতন হলো, তখন বিএনপির অনেক বড়, বড় নেতা, আপনি হারিস চৌধুরীর দাপট বাংলাদেশে কে না জানে? কিন্তু তিনি যেভাবে লোকচক্ষুর অন্তরালে চলে গেলেন, এইভাবে আমি হারিস চৌধুরী সাহেব যেহেতু মারা গেছে তার নামটাই বললাম। অন্য অন্তত হাওয়া ভবনের সাথে জড়িত কিংবা চেয়ারপারসনের কার্যালয়ের সাথে জড়িত, পিএমও অর্থাৎ প্রধানমন্ত্রীর অফিসের সাথে জড়িত এরকম অন্তত ১০০ যাদের প্রতি জনরোষ খুব প্রবল ছিল এবং তাদেরকে যদি মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকারের যারা লোকজন হাতে পেতেন সবার পিঠের চামড়া, গালের চামড়া আর পশ্চাৎ দেশের চামড়া এক করে ফেলতেন।